শুভেচ্ছা এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার খুব মনোমুগ্ধ তার সহিত আমি রাশেদ খানের বক্তব্যটা শুনছিলাম। মাত্র 1.5 মাসে বিএনপির সাথে চলে বিএনপির মতো বিএনপির আচরণ এবং মানে চমৎকার যে শব্দশৈলী, হ্যাঁ প্রত্যেকটা শব্দশৈলী কিন্তু আমি এই জন্য ধন্যবাদ জানাই। সে অল্প সময়ের মধ্যে মাত্র 2 মাসের ব্যবধানে বিএনপিকে ওন করে নিয়েছে এবং বিএনপির ভাষায় কথা বলা শুরু করেছে। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো নেতার সবচেয়ে বড় গুণ। দেখেন, রাশেদ খান বলল যে প্রতারণা করেছে জামাত এবং 11 দল। প্রতারণা তো আমি নিজে শুরু থেকে প্রতারণা দিয়ে শুরু করেছি। আপনি জানেন একটি দল নিবন্ধন শুরু করেছে প্রতারণা দিয়ে। আমি আসি শেষ করলে বুঝতে পারবেন। একটি দল নিবন্ধন, প্রত্যেকটা দল, আমাদের দেশে এত দল কেন? প্রত্যেকটা দলের আদর্শ ভিন্ন। সে যখন নিবন্ধন নেয় তখন প্রত্যেকটা আলাদা চিন্তা করে সে নিবন্ধন নেয়। কিন্তু সবচেয়ে আমি নিজেও অ্যাপ্রিসিয়েট করেছিলাম গণ অধিকার পরিষদকে যখন দলটি গঠন করলো। এই দল একটা আদর্শ, নিজস্ব একটা আদর্শ আছে, নিজস্ব রুলস রেগুলেশন আছে, এটার কারণে কিন্তু নিবন্ধন পেয়েছিল। কিন্তু সে আদর্শের একজন সবচেয়ে বড় কর্ণধার হচ্ছে রাশেদ খান। শুধুমাত্র একটি আসলের জন্য সে আদর্শকে আমি পিছনে ফেলে, দল যে জন্য নিবন্ধন নিয়েছি এটাকে পিছনে ফেলে আমি শুধুমাত্র এমপি হইতে হবে, এই জন্য আমি আমার পুরো দলের সাথে একটা প্রতারণা করেছি। আমি প্রতারণা শব্দটা বলবো না, করেছি। তাহলে আমি যে বলছি, আর তার চেয়ে বড় কথা হচ্ছে রাশেদ খান যে দলটা ওন করছে এটাকে বলে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। সে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এমন একটা দল, সে দল মাছের নামের মতো, মাছের নাম যেখানে ছোট মাছ বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি আমরা নির্বাচনে 2 মাস আগে দেখেছি ছোট ছোট দলগুলোকে কিভাবে খেয়ে ফেলেছে। আজকে দেখেন এই ববি হাজ্জাজের মতো যে দলের প্রধানকে নিয়ে এসে, রাশেদ খানের মতো ছেলেকে নিয়ে এসে, মানে ছোট ছোট দলগুলো, অনেকগুলো দল বিলুপ্ত হয়ে গেছে। অথচ বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক বলা হয় বিএনপিকে, তারা ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলেছে। কিন্তু এর বিপরীতে আপনি 11 দলীয় জোট দেখেন, এনসিপির মতো প্রতিষ্ঠা হয়েছে বেশি দিন হয় নাই, কিন্তু তারা নিজস্ব প্রতীক নিয়ে, নিজস্ব ভাবসাব নিয়ে তারা কিন্তু ইলেকশন করেছে এবং 6টি আসন পেয়েছে। এটা অ্যাপ্রিসিয়েট জানানো উচিত। আদর্শকে বিক্রি করে নাই তারা তাদের নিবন্ধন নিয়ে যে আদর্শ, যে নৈতিকতা নিয়ে তারা নিবন্ধন নিয়েছে, যে রুলস এন্ড রেগুলেশন নিয়ে নিবন্ধন নিয়েছে, সেটাকে তারা বিক্রি করে নাই। এই যে ঘাস দেখিয়েছে, এটা রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। তার বিপরীতে আমরা ছোট ছোট বিএনপিপন্থী যে দলের ছোট ছোট যে দলগুলো, সেই দলগুলো সে ঘাস দেখাতে পারে নাই। তারপরে রাশেদ খান বলে প্রতারণা, জামাত টাকা দিয়ে নাকি 66 আসনটা পেয়েছে, টাকা দিয়ে আসন পেয়েছে, আবার বলে জান্নাতের টিকিট বিক্রি করে। তো জান্নাতের টিকিট বিক্রি করলে আপনি যখন কোনো কিছু বিক্রি করেন, এর বিপরীতে আপনার তো টাকা পাওয়ার কথা, আপনার তো টাকা দেওয়ার কথা না। মানে আপনি জান্নাতের টিকিটও দিবেন, আবার টাকাও দিবেন, জান্নাতের টিকিট তার বিনিময়ে টাকা নিবেন, তাহলে তো আপনি টাকা পাওয়ার কথা, আপনি তো টাকা দেওয়ার কথা না। তার মানে আপনি টাকা দিয়ে 66 আসন কিনে নিলেন। দেখেন, প্রতারণাটা শুরু হয়েছে আজকে প্রথম দিনেই। আপনি যে প্রশ্ন করলেন না, আজকে যে 60% জনগণ গণভোটে কি দিয়েছে? হা দিয়েছে। তাহলে বিএনপি ক্ষমতা আসছে কত পার্সেন্ট জনগণের ভোট নিয়ে? 50% জনগণের ভোট নিয়ে। 50% জনগণের ভোট নিয়ে একটা সরকার 60% জনগণের উইল অফ পিপল, সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জনগণের ম্যান্ডেটকে আপনি অস্বীকার করছেন। আপনি আজকে যে শপথটা নিলেন না, দেখেন আজকে যে শপথটা নিলেন না, সংস্কার পরিষদের শপথটা নিলেন না, আপনি শপথ না নেওয়ার পিছনে আপনি কি বললেন? বলে যেটা সেই শপথটা সংবিধানে নেই। আপনি বলেন যে সংবিধানে শপথটা নেই, তাহলে আপনি বলেন যে সরকারের অধীনে আপনি নির্বাচন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যখন শপথ নিয়েছিল এই শপথটা কি সংবিধানে আছে? আপনি কোর্টে আনকোট করে আপনি আমাকে বলবেন। যে সরকারের অধীনে, যে বাবার অধীনে আপনি সন্তান হলেন, সে বাবা যে তৈরি হলো, সে তৈরিটাও তো সংবিধানে নেই। আপনি যে আজকে যে প্রধান উপদেষ্টাতে শপথ নিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী যে শপথ সংবিধান আছে সেটা নিয়েছেন। আজকে উপদেষ্টারা যে শপথ নিয়েছেন, সেই শপথটা কাদের শপথ নিয়েছেন? মন্ত্রীদের যে শপথ আমাদের সংবিধান আছে সেটা নিয়েছেন। সেই শপথটা তো ছিল না। তাহলে যে শপথটা সংবিধানে ছিল না, তারা শপথ গ্রহণ করে ক্ষমতা নেওয়ার পর একটা নির্বাচন আয়োজন করেছে। সে নির্বাচন আয়োজনে আমি গিয়ে বললাম যে আমার যে শপথটা আমি নিব, এই শপথটা সংবিধানে নেই। তাহলে আপনি কি দাঁড়ালো? দাঁড়ালোটা কি? আপনি তো হচ্ছে আপনি এই সংবিধানে দোহাইটা কেন দিলেন? আমাদের সংবিধানের নির্বাচনের নিয়ম কি? আমাদের সংবিধানে আছে নির্বাচন হচ্ছে 3 মাস, আপনার 3 মাসের 90 দিনের মধ্যে হইতে হবে। যদি 90 দিনের মধ্যে না পারা হয় তাহলে পুরো 90 দিনের মধ্যে করতে হবে। আপনি দেখেন, আমি একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে কথা শেষ করব। এই পঞ্চদশ সংশোধনী নিয়ে যখন উচ্চ আদালতে যখন শুনানি হচ্ছিল, বিএনপি বিরোধী আইনজীবীরা, আমি শুনানিতে ছিলাম, বিএনপি বিরোধী আইনজীবীরা বলছে এই যে পঞ্চদশ সংবিধানে যে সরকার করেছে, কারণ তারা 2 বছর ক্ষমতা ছিল, একটা সরকারের মেয়াদ হচ্ছে 180 দিন, 100 কিন্তু 2বার নিতে পারবে, 90 দিন 180 দিন। এরপর তারা 2 বছর কন্টিনিউ করেছে। তার মানে এই সরকারটা অবৈধ ছিল। এই সরকার যে অবৈধ, এই সরকার যে নির্বাচনটা আয়োজন করেছে, এই নির্বাচনটা অবৈধ। এবং এই নির্বাচন আয়োজনে তারা যে নির্বাচিত হয়ে যে তারা যে পঞ্চদশ সংশোধনী করেছেন, এটাও অবৈধ। এই জন্য আমরা বলি যে এটা তখনই কিন্তু কোর্ট মেনে নিয়েছে। তার মানে আপনি যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমি শেষ করছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি শেষ করে দিচ্ছি, মানে পুরো এটা হলে আপনার জন্য ভালো হবে। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের তো মেয়াদ হচ্ছে 90 দিন, 180 দিনে শেষ। এরপরে যে তারা কন্টিনিউ করেছে, কোন আলোকে কন্টিনিউ করছে? ডক্ট্রিন অফ নেসেসিটি।
প্রয়োজনের কারণে, তারা ডক্ট্রিন অফ নেসেসিটির প্রয়োজনের কারণে হয়েছে। এই সরকারও যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথটা নিবে, এটাও ডক্ট্রিন অফ নেসেসিটি, সংবিধানের জন্য না, ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। অ্যাডভোকেট হুমায়রা নূর, একই প্রশ্ন আপনার কাছে করতে আছি, যেহেতু বিএনপি বলেছে তারা এই সংবিধান সংসদ পরিষদের শপথ দেয়নি, কিন্তু মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে। এনসিপিও তো একইভাবে জামায়াতের সাথে সেই শপথগুলো নিয়েছে। এই বিষয়ে আপনাদের বিএনপির যে অবস্থানটা, সেটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার দুজন সহ-আলোচক আছে যারা আমাদের দেখছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমত আপনার প্রশ্নটা নিয়ে আগে একটা পোস্ট করে নেই। সেটা হচ্ছে, আপনি বলেছেন জামাতের সাথে আমরা শপথ নিয়েছি। আমরা যেই 6টি আসনে জিতেছি, আমরা আলাদাভাবে শপথ নিয়েছি এবং আমরা দুটো শপথ নিয়েছি। একটা হচ্ছে এমপি হিসেবে এবং আরেকটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এটা জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ আছে, সেই আদেশের 8-এর ক এবং খ-তে স্পষ্টভাবে উল্লেখ আছে যে যখন জুলাই সনদ হ্যাঁ জয়যুক্ত হবে, তখন একই সাথে সংবিধান এবং সংবিধান সংস্কার যে পরিষদ হবে, সেই পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। এখন যারা এইটা আগে, এই জিনিসটা তো আগেই লেখা ছিল না, এই আদেশটা তো আগেই এসছে, গণভোট হওয়ার আগেই এসছে, তাই না? তখন প্রশ্ন ছিল গণভোটটা আগে হবে না পরে হবে। জামাত ইসলাম বলেছিল আগে হবে। আমরা তখন বিএনপিকে একটা বেনিফিট অফ ডাউট দেওয়ার জন্য বলেছি, ঠিক আছে আগে হোক বা একই দিনে হোক, আমাদের তাতে আপত্তি নাই। দেখেন, তখন আমরা ওই যে জামাতের সাথে কিন্তু তখন আমরা অ্যাগ্রি করি নাই, আমরা জামাতের ওই আন্দোলনের শরিক হই নাই। আমরা বলেছিলাম ঠিক আছে একই দিনে হলেও অসুবিধা নাই। কিন্তু আজকে একই দিনে যখন আমরা গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন হলো, এবং ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যেই নির্বাচন হলো, সেটাতে কেউ জিতেছে, কেউ হেরেছে, কেউ নিজের সোল বিক্রি করে দিয়ে হেরে এসছে। আবার এখন অনেক বড় বড় বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়ে ভাবছে যে কিছু স্টানবাজি করতে পারলে, এই যে কিছুদিন আগেও অনেক নিরপেক্ষ লোক দেখেছি যে দলীয় পরিচয় দেয় না, বা কারো কারো কোনো দলের জন্য বিশেষ স্টানবাজি করে আজকে দেখলাম প্রতিমন্ত্রী হয়ে গেছে। আবার বিএনপিকে দেখলাম খলিলুর রহমান সাহেবের বিশাল পদত্যাগ চেয়ে বিশাল আন্দোলনও করেছে। কিন্তু ঠিক যখন জুলাইতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব লন্ডন ঘুরে আসলেন, তারপরে এন্টায়ার পটভূমিও চেঞ্জ। আবার হয়তো খলিলুর রহমান সাহেব বিএনপির এতই প্রিয় হয়ে গেলেন যে তাকে একেবারে মন্ত্রিসভায় বসিয়ে দিতে হলো। আমি আমার নিজের চোখে দেখা যে যাদের রাজনীতির জীবন আর আমার বয়স সমান, তারাও প্রতিমন্ত্রী হয়েছেন। কিন্তু বিলো 60 কাউকে মন্ত্রিত্ব দেয় নাই, প্রতিমন্ত্রী বানাইছে। হ্যাঁ, তো ধরেন আমি এই বক্তব্যগুলো বলার সারমর্ম হচ্ছে যে এখন কালচারটা যদি এরকম হয়, যে এই দলটা সরকার গঠন করেছে তারা যদি এরকম করে যে চাটুকারদেরকে তারা আশ্রয় দেয় এবং সুবিধা ভোগী যারা তাদেরকে অন্যায়ও ডিফেন্ড করবে, এই কালচার যদি তারা স্ট্যাবলিশ করতে চায়, তাহলে তো সবাই আসলে কনস্ট্রাকটিভ রাজনীতিটা আর কেউ করবে না, তারা ওই চাটুকারিতাই করবে এবং ওইভাবেই চলবে। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার সঙ্গে কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে সংবিধান সংস্কার পরিষদ এবং আজকের মন্ত্রিপরিষদের জাতীয় নির্বাচনে যারা ইলেক্টেড হয়েছেন তাদের শপথ গ্রহণ ছিল, যেহেতু এনসিপি এবং জামায়াত ইসলামী শপথ নিয়েছে, সেই বিষয়টি আপনি বলছিলেন, এবং বিএনপি নেয়নি। হ্যাঁ, ওইটাই যেটা বলছিলাম, বিএনপি এখন কনস্টিটিউশনাল একটা রেগুলারিটি অ্যান্ড কন্টিনিউশনের কথা বলছে, এবং কনস্টিটিউশনের যেই নির্দিষ্ট ধারা আছে সেই ধারা অনুযায়ী এই একই দিনে দুইটা শপথ নেওয়া কনফ্লিক্টিং, সেইটার কথা বলতে চাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গণ অভ্যুত্থান কি কনস্টিটিউশন মেনে হয়েছিল? কনস্টিটিউশনের ধারাবাহিকতা নিয়েই যদি আপনি কথা বলেন, এই নির্বাচন তো 2026 না 2029 হওয়ার কথা ছিল না। সবকিছুর জন্য তো আপনি কনস্টিটিউশন মানেন নাই। তাহলে আপনার যেটুকু সুবিধা হবে আপনি সেইটুকুর জন্য কনস্টিটিউশনকে আপহোল্ড করার চেষ্টা করবেন, আর যেটুকু আপনার নিজের স্বার্থে বা নিজের ক্ষমতাকে কম্প্রোমাইজ না করার জন্য যেটুকু না মানা দরকার সেটুকু আপনি মানবেন না। এটা তো হইতে পারে না। আপনি মানে সব জায়গায় যদি আপনি পিক এন্ড চুজ করেন, এটা তাহলে মানুষের কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। ধরেন জুলাই সনদ নিয়ে যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়, তখন এই গণভোটের প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছিল, যেটা নিয়ে বলছিলাম যে আগে হবে না পরে হবে, এবং গণভোটটাই যে হবে এবং গণভোট হতে যে বাধা না, এটা জনাব সালাউদ্দিন সাহেব নিজ মুখে বলেছেন না, এবং বিএনপি নিজ মুখেই তো গণভোটে সবাইকে হ্যাঁ রায় দিতে বলেছে, আহ্বান করেছে। সত্য মিথ্যা মাঠে মানুষ জানে, কিন্তু দৃশ্যত তারা বলতে চেয়েছে যে হ্যাঁ আমরা সংস্কারের পক্ষে। কিন্তু এই সংস্কারটা যেই জুলাই সনদের ভিত্তিতে হবে, সেই জুলাই সনদকে মানুষ এই গণভোটের প্রশ্নগুলো যেগুলো ছিল সেই প্রশ্নের মধ্যেই এবং উল্লেখিত ছিল যে জুলাই সনদের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হবে। সেইটা মানুষ রায় দিয়েছে, সেই রায়ের তো তাদেরকে মানতে হবে। তারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জিতে এসেছে, তার মানে এইটা না যে তারা জনগণের ম্যান্ডেটকে ইগনোর করতে পারবে। যদি তাদের কোনো রকম কোনো রিজার্ভেশন থাকতোই, সেটা তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আন্ডারে যে কথাটা ছিল, যেটা জিতে আসলে যে শপথটা নিতে হবে, সেই আগের ক আর খ সেটা আগে বলা উচিত ছিল না? তাহলে এটা মানুষের সাথে কি ধরনের প্রতারণা করা হলো? আমি নিরপেক্ষ মতামত যদি চাই, এটা এখন বিএনপি বলছে এখন করবে না, সংস্কারের সন্নিবেশিত হওয়ার পরে তারা করবে, তখন তো সুযোগ রয়ে গেছে। আপনি দেখেন ওনারা যেই কথাটা বলছেন, ওনারা আদৌ নিজের কথার বাইরে গিয়ে সংস্কার করবে কিনা এই বিশ্বাসটা ওনাদের উপরে কখনোই আমরা ওনাদের কথা এবং কাজের কারণেই করতে পারি নাই, বলেই তো আজকে গণভোটটা হওয়ার প্রয়োজন হইল।
আপনি হিসেব করে দেখেন পেছন থেকে, কারণ ওনারা আমি ওনাদের সেই 31 বিষয়টা দফায় যেই কথাটা লেখা, সে আমাকে একটু সময় দেন, কারণ কেটে কেটেও আমি অনেক কম সময় পেয়েছি। এনিওয়েজ, যখন 31 দফায় যেটা ওনারা লিখেছেন, সেইখানে নারীদের বিষয়ে যেটা লিখেছেন সেটা তারা মানেন না, উচ্চকক্ষের বিষয়ে যেটা লিখেছেন সেটাও তারা মানেন না। এখন উচ্চকক্ষে ওনারা ওনাদের ইশতেহারে লিখেছেন ওনাদের 31 দফায় যেটা আছে সেটাই, কিন্তু এর মাঝখানে যখন ঐকমত্য কমিশনে আলাপ হয়েছে তখন কিন্তু তারা বলেছে এখন প্রয়োজন নাই। এখন আগামীতে উচ্চকক্ষ আমরা কেন চেয়েছি? উচ্চকক্ষের প্রধান কাজ হওয়া উচিত ছিল যে যেই সংবিধানকে বারবার লোয়ার হাউস, মানে সাধারণ যে স্বাভাবিক সংবিধানকে যেই পার্লামেন্ট অ্যামেন্ড করে বারবার বারবার নিজেদের স্বার্থে, জাস্ট টু এনহ্যান্স অ্যান্ড কন্টিনিউ দেয়ার পাওয়ার মোর অ্যান্ড মোর, সেইটা যাতে কার্টেল না হয় সেটার জন্য তো চেঞ্জ করে সেই বারবার। কন্ট্রোলিং পাওয়ারটা যেন থাকে। হ্যাঁ, এখন সেইটাই যাতে স্টপ করা যায় এবং কেউ যাতে আরো আরো স্বৈরতান্ত্রিক আচরণ করা থেকে বিরত হয়, সেটার জন্যই তো এই সংস্কারগুলো, এবং সংবিধান যাতে যে কেউ যখন তখন পরিবর্তন করতে না পারে, সেই জন্য আমরা চেয়েছিলাম যে লোয়ার হাউসে যেটা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হয়ে আসবে সেটা আপার হাউসেও পাশ হতে হবে। এখন দেখেন মজার ব্যাপারটা, আপনি আমি যদি আপনার কাছে আবার আসবো, আমি জাস্ট এটা একটা জি, জিনিস শেষ করে নেন। বলে শেষ করে দিচ্ছি। জি। দেখেন, লোয়ার হাউসে ওনাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তার মানে ওনারা সংবিধান যে কোনো ভাবে পরিবর্তন করতে চাক বা না চাক, একটা প্রপোজাল সুযোগ যখন রয়েছে। সংস্কার প্রস্তাব আসবে সেটা ওনারা না চাইলে সেটা ওখানে আটকে যাবে, যদি চান সেখানে সেইটা পাস হবে। তারপরে ধরেন ওনারা এমন কিছু চাইলো যেটা আসলে অন্য সবাই চাইলো না, সেটা আপার হাউসে যাবে। এখন আপার হাউসে ওনারা জনগণ গণভোটে ম্যান্ডেট দিয়েছে পিয়ার, কিন্তু ওনারা চায় আসন ভিত্তিক। আসন ভিত্তিক হলে কি হবে? নিচের লোয়ার হাউসে ওনারা যাদের সংখ্যা যেই থাকবে। সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে সেই একই জিনিস আপার হাউসেও যাবে। তাহলে একটা সংশয় রয়ে যাচ্ছে। সংসার হয়ে যায় নাই, ধরেন আমি নিচে যেটা বলছি সেটা উপরেও যে একই একই জিনিসই হচ্ছে, পাস সেটাই, হবে। মানে pass হওয়ার আরো মজার বিষয় দেখেন, সংশয় রয়ে যাচ্ছে। তার মানে কিন্তু যদি পিয়ার সিস্টেমে হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে না। কি হচ্ছে না? তাহলে পিয়ার সিস্টেমে হলে ওরা যেই পার্সেন্ট পেয়েছে সেই পার্সেন্টে মেজরিটি, একেবারে ব্রুট মেজরিটি ওনারা পায় না, ডিভাইডেড হয়ে যায়, তখন আর সেটা আটকেও যেতে পারে, ভুল হলে আবার কন্টিনিউড হতে পারে। কিন্তু এখানেও আরো মজার ব্যাপার আছে, ওনাদের ইশতেহারে লিখেছে যে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবনার সময় উচ্চকক্ষের কার্যপরিধির আওতার বাইরে থাকবে। তাহলে এই পুরো জিনিসটাই তো জুলাই সনদে যারা স্বাক্ষর করে এসেছেন, সেই জুলাই সনদের যে মূল স্পিরিট, সেই স্পিরিটটার বাইরে এই প্রতারণা ওনারা কিভাবে মানুষের সাথে করার প্রয়াস রেখেছেন আমি জানি না, মানুষ নিশ্চয়ই জবাব নেবেন। আমি সে বিষয়ে আমরা অত্যন্ত জানবো। দুঃখের সাথে মোহাম্মদ রাশেদ খান, আরেকটা জিনিস, পরবর্তীতে সুযোগ আছে সেই শপথ নেওয়ার, এই বিষয়ে বিএনপির অবস্থান। বিএনপির অবস্থান সবসময় স্পষ্ট ছিল। ঐকমত্য কমিশনে বিএনপি তার স্পষ্ট মতামত দিয়েছে, লিখিত দিয়েছে। এমনকি যখন আপনার বিভিন্ন প্রসঙ্গ এসেছে, বিএনপি সব বিষয়েতে পুরোপুরি একমত হতে পারে না। বিএনপি তো দলীয় স্ট্যান্ড থাকতে পারে, এটা তো আপনাকে মানতে হবে, এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। এখন আপনি যদি মনে করেন যে আপনি যা ভাবছেন আমাকে সেটাই সব মেনে নিতে হবে, এটি তো আসলে হতে পারে না, এটা তো ষড়যন্ত্র। বিএনপি ঐকমত্য কমিশনে যে প্রস্তাবনাগুলো আসছে সেখানে আপনার মোটামুটি 90% বিষয়ে তারা একমত হয়েছে। এখন 10% ভিন্নমত থাকলে আপনি বিএনপিকে স্বৈরাচার বলবেন, বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে। দেখেন, বিএনপিকে তো শুরু থেকেই বলা হয়েছে যে বিএনপি আসলে সংস্কার বিরোধী। বিএনপিকে চাঁদাবাজ বলা হয়েছে, সন্ত্রাসী বলা হয়েছে, এবং বলা হয়েছে 16 বছরে আওয়ামী লীগ যা করতে পারে না, এই 18 মাসে বিএনপি তার থেকে বেশি করেছে, গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, মানে আপনার মুখে যা আসে আপনি তাই বলে ফেলেন। তো এগুলো বলার পরেও কিন্তু জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। কারণ কি? কারণ জনগণ দেখছে যে বিএনপি শুরু থেকে যে বিষয়ে তারা করতে পারবে না সেই বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা জুলাই সনদে যে স্বাক্ষরটা বিএনপি করলো, অন্যান্য দল করলো, সেখানে কিন্তু দেখানো হয়েছে নোট অফ ডিসেন্ট সহ যে বইটা তৈরি করা হয়েছিল সেই বইতে স্বাক্ষর নেওয়া হয়েছে। হুট করে পরবর্তীতে বলা হচ্ছে যে উইথাউট নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, এটাই হচ্ছে ঐকমত্য কমিশনের সুপারিশ। আপনি কি করলেন? আপনি 4টা প্রশ্ন দিলেন আর একটা উত্তর দিতে হবে, এটা মগের মূলক পাইছেন। বিএনপি সেই সময় প্রতিবাদ জানিয়েছিল এবং বিএনপির সংগ্রামী মহাসচিব সেই সময় বলেছিল যে যে বিষয়গুলোতে বিএনপি ঐক্যমতে এসেছে সংস্কারের ব্যাপারে, সেই বিষয়গুলো অবশ্যই ক্ষমতায় গেলে বিএনপি সেই সংস্কার বাস্তবায়ন করবে। বিএনপির অবস্থান শুরু থেকেই জনগণের সামনে স্পষ্ট। বিএনপি যেটা পারবে না, বিএনপি সেটাতে না বলেছে, আর যেটা পারবে হা বলেছে। বিএনপির তো একটা পরিকল্পনা ছিল, তাই না? বিএনপি 31 দফা নিয়ে মানুষের কাছে গেছে এবং সেই দফাগুলো মানুষ গ্রহণ করেছে। আপনার তো কোনো দফা, মানে সরকার গঠিত হলো না, আপনি এমন একটা অবস্থা সৃষ্টি করলেন যে আপনি আন্দোলনের ডাক দিলেন, এমন একটা মানে দেখাইলেন যে এই দেশের মানুষ হয়তো আপনার ডাকে নেমে আসবে। মানুষকে নেমেছে? নামে নাই। তখন আপনি ল্যাস গুটিয়ে গিয়ে আপনি সংসদে শপথ নিয়েছেন। আপনি সকাল পর্যন্ত আপনি চাপ দিচ্ছেন যে আমরা কোনোভাবে শপথ নিব না। তো এইটা এভাবে তো হয় না। আপনার সমালোচনা থাকলে আপনি সংসদে গিয়ে করেন। আপনি বলছেন যে এই ক্ষেত্রে আপনার সংবিধান সংস্কার পরিষদের শপথটা আগে নিতে হবে, তাহলে আপনি সংসদে কি আলোচনা করবেন? আপনি তো বলছেন যে গণপরিষদের মতন কাজ করবে, তো এখানে গিয়ে কি আলোচনা করবেন? আপনি তো আগেই আমাকে এই যে এখানে ব্ল্যাঙ্ক চেকে বা আপনি এইভাবে সাদা কাগজে আমার স্বাক্ষর নিয়ে নিচ্ছেন, আলোচনা করেন। এখন ঐকমত্য কমিশনে যা কিছু আলোচনা হয়েছে তার বাইরেও তো এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানে যুক্ত হতে পারে। আপনি সেই সুযোগগুলো বিএনপিকে দিবেন না? শুরুতেই যে এরকম দ্বিমুখী অবস্থানে বিরোধী দল এবং সরকারি দল গেল, তো দ্বিমুখী অবস্থান তো হবেই। আপনি যদি আমাকে কাজ করতে না দেন, আমি কি জনগণের সাথে প্রতারণা করে এখানে এসেছি? জনগণকে আমি যা বলেছি আমি এতটুকু করবো। এরপরে যদি জনগণ মনে করে না আমাকে ক্ষমতায় আনবেন, আপনি ক্ষমতায় যাবেন, কিন্তু আপনি কেন বিএনপিকে পুরোপুরি করতে বাধ্য করবেন? আর বিএনপি যদি সব করে ফেলে আপনি কি করবেন?
আপনি ক্ষমতায় যান না কেন? 5 বছর পর আপনি ক্ষমতায় যাবেন, আপনি বাকিটা বাস্তবায়ন করবেন। এখন আপনি বলছেন যে উচ্চ কক্ষে আপনার আসনের ভিত্তিতে পিয়ার, যেটা বিএনপি সহ আরো অনেক দল বলছে, তাই না? বলছে না? আর আপনি বলছেন না, এটা হতে হবে ভোটের অনুপাতে। তো ঠিক আছে, আগামী 5 বছর পর ইলেকশন হলে আপনি ক্ষমতায় যাবেন, আপনি ভোটের অনুপাতে করবেন। বিএনপি তো আগেই বলেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন নোট অফ ডিসেন্ট এটা কি মানুষ জানে না? এটা কি অপরিচিত শব্দ? এটা অসংখ্যবার টকশোতে আলোচনা হয়েছে, ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে, মিডিয়াতে আলোচনা হয়েছে, আপনারা খবর করেছেন। তাহলে কেন বলতেছেন প্রতারণা করেছেন? বিএনপি তো এই কথা বলেছে, বিএনপি সবসময় শুরুতে বলেছে না এইভাবে, যেটা সংবিধানে আমরা মানে সংসদে আলোচনার ভিত্তিতে এরপরে আমরা সংবিধানে যুক্ত করব। স্বাধীন মালিক কি বাংলাদেশের ছোটখাটো আইনজীবী? স্বাধীন মালিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসে কোথাও আপনার আগে, জাতীয় নির্বাচনের আগে কখনো গণভোট হয় না, এমনকি একই দিনে হয় না, এটা সবসময় পরে হয়। আপনারা আইনজীবী মানেন না, আপনারা রাষ্ট্র মানেন না, আপনারা সংবিধান মানেন না, আপনারা আইন প্লিজ লেট মি ফিনিশ। স্বাধীন মালিক যেটা বলেছে, তাহলে সেটা তো সালাউদ্দিন সাহেব ভুল বলছে। সালাউদ্দিন সাহেবকে তাহলে যে একটা শাস্তি করে, সালাউদ্দিন সাহেব যে বলছে গণভোটে কোনো অসুবিধা নাই, এবং সালাউদ্দিন সাহেব যে গণভোটের বুদ্ধিটা দিতে, তাহলে স্বাধীন মালিক সাহেবকে তো অপমান করছে, খুব খারাপ হলো। হায় সালাউদ্দিন সাহেবের বিচারের আয়োজন করেন, রাশেদ সাহেব বলেন। দেখেন, আপনারা নির্বাচনটা দিবেন না এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, যে যেহেতু প্রশাসনকে জামাতিকরণ করা হয়েছিল, তো সেই জায়গা থেকে তারা মনে করছে যে এই সরকার যতদিন থাকবে ততদিন আমরা আমাদের যত জনশক্তি আছে, জনবল আছে, সব আমরা বসাইতে পারবো। এই কারণে যেটি করা হয়েছে, শুরুতে এমন একটি বয়ান সৃষ্টি করা হয়েছে। এনসিপির একজন নেতা সার্জিস আলম দেখেন নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্টেটমেন্ট হিসেবে 5 বছর চাই, অর্থাৎ নির্বাচিত সরকারের, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা 5 বছর চাই, এরকম বিভিন্ন স্লোগান কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। অর্থাৎ এই সরকার ওইখানে আসবো। তো এইভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানান ভাবে বিভ্রান্ত করা হয়েছে। আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দেশের বাইরে গিয়ে একটা জায়গায় বলেছিল যে একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না। অর্থাৎ শুরুতে তিনি আসলে এক ধরনের ক্ষমতার মহতার ভিতর সৃষ্টি হয়েছিল। যদিও পরিবর্তিতে যারা সিনিয়র উপদেষ্টা আছে, আমি নাম না বলি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝিয়েছে যে আপনি পোলাপানের ফাঁদে পা দিন না। বাংলাদেশে যদি আপনি নির্বাচনটা যে সময় আপনি ঘোষণা দিয়েছেন নির্বাচনটা না দেন, তাহলে এই দেশে কিন্তু আরেকটি একেবারের মতন ফখরুদ্দিন মনিরুদ্দিনের বিরুদ্ধে যেমন আন্দোলন হচ্ছে, আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি সাধুবাদ জানাই যে সে কারোর খপ্পরে না পড়ে সে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দিয়েছে, এবং এই নির্বাচনটা সবাই গ্রহণ করেছে। এখন সর্বশেষ আপনি আবার যে প্রশ্ন আমি বলেছি, আবার বলি, এখন উচ্চকক্ষ অবশ্যই আমি মনে করি এখন অবশ্যই আসনের ভিত্তিতে হওয়া উচিত। কারণ হঠাৎ করে আপনি চাইলে আপনার মতো সবকিছু বিএনপি করবে, এটা আপনি কেন মনে করেন? আপনি যদি মনে করেন যে আপনি বিএনপি থেকে বড় হইতে চান, ঠিক আছে, আপনি ক্ষমতায় গিয়ে আপনার পুরোটা আপনি বাস্তবায়ন করেন। বিএনপিকে চাপ দিয়ে সবকিছু করানো যাবে না। ভাইয়ের কিছু কথার উত্তর আমাকে দিতে হবে। তিনি আমাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করলেন, টকশোতে ব্যক্তিগত বিষয়ে কথা বলতে আসি নাই, দলের বিষয়ে বলেন, অন্য বিষয়ে বলেন। উনি আমাকে বললেন আমি কেন গণ অধিকার পরিষদ ছেড়ে আমি কেন আসলে বিএনপিতে যোগদান করলাম। আপনি কেন 18 সালে আপনি ধানের শীষ প্রতীকে ইলেকশন করলেন? ধানের শীষের প্রতি আপনার প্রেম ভালোবাসা ছিল না? জামাত ইসলামের নেতৃবৃন্দরা তারা কি বলে নাই যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন করছি? তখন বিএনপি চাঁদাবাজ ছিল না? তখন বিএনপি খারাপ ছিল না? রাশেদ খান ধানের শীষে শেষ করি, ধানের শীষে ইলেকশন করলে রাশেদ খান গাদ্দার হয়ে গেছে। আর আপনারা আমাদের এনসিপি নেতৃবৃন্দ দেখেন, আপা যে কথাটা বললেন যে তারা আলাদাভাবে শপথ নিয়েছে, আবার কথা হলো নির্বাচনটা আলাদাভাবে করতেন, কয়টা আসন পাইতেন সেটা জনগণ দেখতো। নির্বাচনটা তো আগে করতে চেয়েছি, লিখে রাখেন। গণভোটটা তো আগে করতে চেয়েছি, গণভোটের শপথ নিয়ে কথা হচ্ছে। আপনি লিখে রাখেন। আমি আপনি দলকে আলাদা নির্বাচন করেছেন, আপনি লিখে রাখেন। আপনি নিজের দল বিলুপ্ত করে নিজের দল থেকে আরেকজনের প্রতীকে নির্বাচন করছেন, নিজের অস্তিত্ব নাই। আপনি এনসিপি নিয়ে খবরটা ভুলও এনসিপি না বললেন না, নোট করেন। আমাদের অনেক ম্যানার মানতেছেন না, আপনি লিখে রাখেন। আমি শেষ করি, আপনি সবার কথাই টকছেন। আমি শেষ করি। আচ্ছা শেষ করি, আপনি লিখে রাখেন, নোট করেন। আমি ঘড়ি ধরে ভাই কতক্ষণ একলা কথা, আমি তো ভাইয়ের কথা শুনেন, আমি কত সময় বলবো সেটা সেটাই আপনি তো এইভাবে বলতে পারেন একটু সংক্ষেপ 30 সেকেন্ড। হ্যাঁ, আমার নোট করা আছে। 30 সেকেন্ডে শেষ এখন করে আমার কথা হলো যে ঠিক আছে, আপনি আলাদা শপথ নিয়ে ভালো কথা, নির্বাচনটা আলাদা করতেন, আজকে আমাকে বলছেন তো আপনি নির্বাচন আলাদা করেছেন। জোটগতভাবে নির্বাচন করা আর আপনার মানে ধানের শীষের প্রতীকে ইলেকশন করা কি পার্থক্য কোথায়? আপনি তো জামাতের সাথে গিয়েছেন তো, তাই না? জামাতের তকমা তো আপনার গায়ে লাগাইছেন, এমন না যে লাগান নাই। আপনি যদি এমনই হইতেন ঠিক আছে, আপনি আলাদা ইলেকশন করতেন। ভাই যেটা বলছে তারা তো তাদের গার্ড ছাড়াইনি, তো গার্ড ছাড়াইনি জামাতের সাথে কেন গেল? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে নাহিদ ইসলাম যে বসে থাকতো আপনি জানেন? এই উপদেষ্টারা পদত্যাগ করার আগে খালেদা আমাদের বাসায় গিয়েছে আপনি জানেন যে আমাদেরকে কি কয়টা আসন দিবেন? শেষ করি প্লিজ, এই বিষয়গুলো জেনে তারপরে গার্ডসের কথা বলুন। আমাকে একটু মাঝখানে 1 মিনিট সময় দেন। আপনার একটা মিনিট আমি বলে নেই। উনি নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেবের বাসায় উনিও যে পায়ে ধরে বসে থাকতো, নাহলে উনি দেখতে পেলেন কেমনে যে আমার ভাইরা কিভাবে বিএনপির সাথে গিয়ে আলোচনা করছে? আমরা বিএনপির সাথে কথা বলার সময় আমি কথা বলি না, আমি কথা বলার সময় আপনি কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, এইভাবে হলো তো টক শো। না আপনি তো কথা বলার সময় আমি কথা বলতে দেন না। কার সাথে টক শোতে নিয়ে এসেছেন? না আপনি কিভাবে বলেন? আমি তো কথা কন্টিনিউ করছিলাম, তাই না? আমার কথা শুনে সে তো বারবার এরকম কি বলছে? আপনি কেন এখানে রাগ দেখাচ্ছেন? আমি কি আপনার রাগ দেখাচ্ছেন? আপনি অন্য আরেকজনকে কথা আমি তার সাথে কথা বলছি, সে মডারেটর। এটা কি ম্যানারিজম? এটা কি ম্যানারিজম? আপনার কি গাইড করে বিএনপি থেকে গেছেন থেকে গাইডার হয়ে গেছে থেকে খালি একলাই কথা বলবেন আর অন্য সব কথা বাস করে ঢুকবেন? না এটা কি ধরনের কথা? ভাই এটা কি উনি কথা বলার মাঝখানে কেউ